দেখ দেখ চন্দ্রবোরা, দেখ কেউটেটা কেমন দুধ খাচ্ছে দেখ। অসিত পাশে পড়ে থাকা একটা বড় পাথর নিয়ে ঝুড়ির মধ্যে থাকা কেউটের মাথা লক্ষ্য করে ছুটতেই সেটা অব্বর লক্ষ্যে রাখলো। সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা কালুরামকে রাজ দরবারে নিয়ে যায়। এদেরকে আমি শাস্তি স্বরূপ দীপান্তর দিলাম। আমায় বিষাক্ত সাপুড়ে বলেছিলে না, এবার দেখবে দেখবে আমার বিষের দৌড়। কে কে ঘরের মধ্যে কে? পরদিন সকালে মনির মৃতদেহ যখন তার ঘরের মেঝেতে পাওয়া গেল তখন সকলে হতভম্ব। সারা শরীরের কোথাও একটা আঁচড় অবধি নেই, শুধু গলার টুটির গাছটা কামড়ে কেউ যেন চেপে ধরেছিল। ভয়ে যেন চোখ উল্টে গেছে তার, ঠিক যেন মৃত্যুর আগে স্বয়ং যমদূতের সাক্ষাৎ পেয়েছিল সে। এ আবার কি শুরু হলো গো? আমাদের গ্রামে ঠিক অপদেবতার নজর পড়েছে, নইলে দুদিন বাদে বাদে কেন এরকম ঘটছে বলো তো? এই তো কটা দিন হয়নি ওই কালুরামের ছায়া থেকে আমাদের গ্রাম রক্ষা পেয়েছিল, তাকেও বিদায় করে একটু তো ভালো ছিলাম আমরা। না পলাশদা, না, রক্ষা পায়নি আমাদের গ্রাম, রক্ষা পায়নি গো। ওই কালুরাম ফিরে এসেছে সে আবার। হ্যাঁ, এসব কি বলছিস তুই অখিল? সে ফিরবে কি করে রে? ওকে তো দীপান্তরে পাঠিয়েছিল, কি আবোল তাবোল বকছিস? না পলাশদা না, ভালো হতো যদি আমার কথা মিথ্যে হতো, কিন্তু সেটা নয় পলাশদা। জাহাজের মধ্যে থেকে এই কর্মচারীদের বোকা বানিয়ে কালুরাম সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। ও বেঁচে আছে গো, ও আবার ফিরে এসেছে গো পলাশদা। ওই মেরেছে আমাদের মণিদাদাকে। ও আমাদেরকেও ছাড়বে না ও আমাদেরকেও। এবার কি হবে তাহলে? মণি ওর বিরুদ্ধে মহারাজের কাছে নালিশ করেছিল, তাই ও ওকে মেরে ফেললো। আর আমরাও তো ওকে নিয়ে কখনো মস্করা, কখনো গালাগালি কিছু কম করিনি। কি হবে রে এবার? অখিল, আমার খুব ভয় করছে। না পলাশদা, শান্ত হও। দেখো, আমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। আজকে থেকে আমরা সকলে নিজেদের ঘরের দরজা বন্ধ করে তবেই ঘুমোবো, যতই গরম পড়ুক না কেন। যদি দরজা বন্ধ থাকে কালুরাম ঢুকতে পারবে না। চিন্তা করুন, আমাদের কিছু হবে না। আমি নিজের চোখে দেখেছি পলাশদার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এটা কি করে সম্ভব? সেই মনির মতো একরকম ভাবে হত্যা করা হয়েছে, সারা শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কেবল ওই টুটির কাছে ছাড়া। এটা কি হচ্ছে আমাদের সাথে? কালুরাম আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। এরপরে কেটে গেছে আরো কয়েকদিন। এই কয়েকদিনে করিমগঞ্জের আকাশে বাতাসে শুধু শোনা গেছে প্রবল আর্তনাদ। একে একে তারাই মৃত্যু মুখে পতিত হয়েছে, যারা কখনো না কখনো কালুরামের সাথে দুর্ব্যবহার বা খারাপ কিছু করেছিল। কিন্তু কালুরামের সন্ধান কেউ দিতে পারেনি, এমনকি কেউ তাকে চোখে অবধি দেখেনি। দরজা জানলা সবকিছু বন্ধ থাকলেও যাদের মৃত্যু নিশ্চিত, তাদের মৃত্যু ঠিক সময় হয়েছে। মহারাজ, রাজ্যের অভ্যন্তরীণ কোনো খবরই তো আপনার অজানা নয়। রাজ্যের সকল বাসিন্দা যেন ভেঙে পড়েছে, কেবল যেন মৃত্যুর প্রতীক্ষা করছে সকলে। আমরা সব জেনেও কিছু করতে পারছি না মহারাজ। জানি মন্ত্রী, জানি রাজ্যের দুর্দশা আমার অগোচর নয়, কিন্তু এভাবে হাতের উপরে হাত রেখে বসে কতগুলো মৃত্যু দেখবো? আর সেই যে জাহাজ থেকে সমুদ্রে ডুব দিয়েছিল কালুরাম, তারপর থেকে কোনো খবর কেউ পায়নি। এদিকে একের পর এক তার শত্রুর মৃত্যু জানান দিচ্ছে। আমার মনে হয় সেই আত্মগোপনে এই কাজ করছে। সবচেয়ে চিন্তার বিষয় তো অন্য জায়গায় মহারাজ। কালুরাম নিজের শত্রুদের বিনাশ করছে, একে একে সকলকে হত্যা করছে। মহারাজ, ওর সবচেয়ে বড় শত্রু তো আপনি। আপনার জন্যই ওকে দ্বীপান্তরে পাঠানো হয়েছিল। ও তো আপনাকেও ছাড়বে না মহারাজ।
কি উপায় হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। যে শত্রুর অস্তিত্ব নেই তাকে কিভাবে ধরা যাবে? হবে মন্ত্রী, হবে। সমস্যা থাকলে তার মধ্যে সমাধানও নিহিত আছে। থাকতেই হয়। শোনো, আমার কথা মন দিয়ে শোনো। কি এটা কি দেখছি আমি? কালু! কি হলো রাজামশাই? নিজের মৃত্যুকে সাক্ষাৎ দেখে ভয় পেয়ে গেলেন বুঝি? কালুরাম, কালুরাম, তুমি কি করে এরকম হলে? এ কি আশ্চর্য ঘটনা! আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে। কেন কেন রাজামশাই এত অবাক হচ্ছেন কেন? যেই রাজ্যে বিনা দোষে শাস্তি পেতে হয় সেখানে রাজার তো কোনো কিছুতেই আশ্চর্য হওয়া সাজে না। প্রস্তুত হন মহারাজ, প্রস্তুত হন। নিজের মৃত্যুকে চোখের সামনে এগিয়ে আসতে দেখুন। না কালুরাম, না। শোনো আমার কথাটা, শোনো একটু। তুমি অসিতকে কামড়ে অন্যায় করেছিলে, আর তার ফলে সারা রাজ্যে সংক্রমণ হচ্ছিল। আমি তাই জন্য তোমার শাস্তির নিধান দিয়েছিলাম। এতে আমার অপরাধ কোথায়? মহারাজ, মহারাজ, আপনি কখনো জানতে চেয়েছিলেন আমার উপরে কত অত্যাচার হয়েছে? রাজ্যের কত লোক আমায় কত ভাবে হেনস্থা করেছে আপনার ধারণা আছে? নেই। অসিত অকারণে আমার কেউটেকে পাথর মেরে হত্যা করেছিল। তাই আমি ওকে কামড়েছিলাম। কিন্তু আপনি শাস্তি দিলেন সেই আমায়। আপনার জন্য আমার মৃত্যু হয়েছে। আপনি দায়ী। মৃত্যু হয়েছে মানে? কি বলছো কি তুমি? তুমি তো সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেছিলে। না, পারিনি নিজেকে বাঁচাতে। গভীর সমুদ্রের নোনা জলে খাবি খেতে খেতে প্রাণ ত্যাগ করেছিলাম। পারিনি সশরীরে বেঁচে ফিরতে। কিন্তু নিজের প্রতিশোধ আমি নিতে এসেছি মহারাজ। আর সেই প্রতিশোধ শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। তার শেষ শিকার হলেন আপনি মহারাজ। আমার এক ছোবলেই আপনার জীবন সমাপ্ত হবে। কালুরাম, থেমে যাও। মহারাজকে আক্রমণ করার আগে একবার আমার দিকে তাকিয়ে দেখো। কালুরাম তাকিয়ে দেখে মন্ত্রীর হাতে তার সন্তান সমুজ সাপ চন্দ্রবোড়ার মাথায় ধরে আছেন মন্ত্রী, আর তার অন্য হাতে একটা ছুরি। আমার সন্তান, আমার ছেলে চন্দ্রবোড়া। মন্ত্রী মশাই, না, কিছু করবেন না ওকে। কেউটেটাও বেঁচে নেই। ওকে বাঁচতে দিন। নিশ্চয়ই বাঁচতে দেব কালুরাম। শুধু কথা দাও তুমি রাজামশাইকে কিছু করবে না। তাহলে আমিও কথা দিচ্ছি আমি তোমার সন্তানের কিছু ক্ষতি করব না। কিন্তু মহারাজ। কালুরাম, শোনো আমার কথা। তুমি যা চাইবে তাই হবে। আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। আমি জানি আমার আরো সতর্ক হওয়া দরকার ছিল আরো পর্যবেক্ষণ করার। কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আমি ঠিক করতে পারবো না। কিন্তু তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে তাই হবে। তোমার চন্দ্রবোড়াকে আমি পালন করব, কথা দিলাম। শুধু চন্দ্রবোড়া নয় মহারাজ, এই রাজ্যের সমস্ত সাপকে আপনি সংরক্ষিত রাখবেন। কথা দিন, রাজ্যের কেউ কোনো সাপের ওপরে অত্যাচার করলে তার শাস্তি যেন লক্ষণীয় হয়। এটাই আমার শেষ চাওয়া মহারাজ। এই রাজ্যে যেন সব বাসিন্দার সাথে সাপেরাও সুরক্ষিত হয়ে বাঁচতে পারে। তোমায় আমি কথা দিলাম কালুরাম, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দিও। এরপরে মহারাজ স্বয়ং কালুরামের শ্রাদ্ধ সাধ্যে অনুষ্ঠিত করেন তার আত্মার মুক্তির জন্য। এরপর থেকে করিমগঞ্জে আর কখনো কোনো সাপকে কষ্ট পেতে হয়।
গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।